35 মিনিট ধরে আমরা পড়বো একদম ভালো করে খেয়াল করবো। আমরা পড়ছি হচ্ছে মাইটোসিস। মাইটোস মানে সুতা, সিস মানে প্রক্রিয়া। তাহলে এখানে ক্রোমোজোমের আগে ভাগ হতে হয়, তারপরে সাইটোপ্লাজম ভাগ হয়, তাই না? তো মাইটোসিস এমন এক ধরনের কোষ বিভাজন যেটা দুই সাইডে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, যে অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হয় তাদের দ্বারা, তাই না? তো কিছু কিছু কোষের বা কিছু কিছু জীব বা উদ্ভিদের এই দুই সাইডে একটা করে নিউক্লিয়াস তৈরি হয়েছে না, ওই একটা করে নিউক্লিয়াস না হয়ে এরকম বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। তো এই বহু নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার যে উদ্ভিদ, সেই উদ্ভিদ কোষকে বলবো আমরা সিনোসাইটিক উদ্ভিদ কোষ। দেখো, সাইটিক বলতে সাইটোপ্লাজম, তার মানে যদি এই সাইটিক বলতে বোঝাচ্ছে এখানে নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, বুঝছো? সাইটিক মানে কিন্তু কোষ, কিন্তু এইখানকার বিষয়ে সেটা নিউক্লিয়াসকে নির্দেশ করছে, যে কোনো প্ল্যান। এটা একটু মনে রাখবা। সিনো বলতে বহু, সিনো বলতে বহু, তাহলে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে আমরা বলবো সিনোসাইটিক কোষ। আর সেইটা যদি প্রাণী কোষ হয়ে থাকে, যদি বহুকোষীয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট যদি প্রাণী কোষ হয়ে থাকে, তার নাম বলবো প্লাজমোডিয়াম। মোডিয়াম মানে অঙ্গ, আর প্লাজমা শব্দের অর্থ হচ্ছে সজীব বস্তু, অর্থাৎ প্রাণী কোষকে কেমন সজীব। তোমার হাতের কোষ যেমন নরম তলতলা, উদ্ভিদ কোষ কিন্তু ততটা না, তাই এটার নাম প্লাস। কথাই বলা হয়েছে প্লাজম মান থেকে, সে প্লাস থেকে সজীব বস্তু। মোডিয়াম মানে অঙ্গ। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে আমরা বলবো সিনোসাইটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্রাণী কোষকে বলবো প্লাজমোডিয়াম। এই দুইটা এমসিকিউ এখান থেকে বলবা। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা এমসিকিউ বারবার আসে, সেটা হচ্ছে আমরা যে ডাবের পানিটা খাই না, ডাবের গাছে যে ডাবটা হয়, তো ডাবের ভিতরে কিন্তু এরকম পানি থাকে, তাই না? সেই ডাবের পানি যে আমরা খাই, সেই পানিটা উৎপন্ন হওয়ার জন্য এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন দরকার। অর্থাৎ বহুকোষীয় মানে একটা কোষে বহু নিউক্লিয়াস থাকলেই কেবল ডাবের পানি উৎপন্ন হওয়া সম্ভব। এটা একটা ব্রড ব্যাখ্যা, বুঝছো? হায়ার লেভেলে আলোচনা যে কিভাবে ডাবের পানি তৈরিতে এই বহু নিউক্লিয়ার বিভাজন, অর্থাৎ এক কোষে বহু নিউক্লিয়াস থাকার প্রয়োজনটা কি। দেখো, এই হচ্ছে নারিকেল গাছ, তাই না? আর এই হচ্ছে কোনো মাটি, আর এই উপরে হচ্ছে নারকেল গাছে। নারকেল গাছে এরকম ডাব ধরেছে। তো এই নারকেল গাছের যে কোষগুলো না, সেই কোষগুলোর এক কোষে, একটি কোষে বহু বহু নিউক্লিয়াস থাকে। তো বহু নিউক্লিয়াস থাকলে এই মাটি থেকে খনিজ লবণ উত্তোলন আর পানি উত্তোলন করা খুব সহজ হয়ে যায়। যদি এক কোষে নিউক্লিয়াস বেশি থাকে, তাহলে নিউক্লিয়াস বেশি শক্তি উৎপন্ন করবে, এটিপি ভাঙবে ওখানে বেশি, ডিএনএ পাওয়া যাবে। ফলে এখানকার যে খনিজ লবণ টানের যে সংখ্যা এবং পানি উৎপাদনের যে সংখ্যা শিকড় থেকে, সেটা বেশি অন্য উদ্ভিদের তুলনায়। ফলে আমরা সহজেই ডাবের পানি পেয়ে যাই। তো এই যে ডাবের পানি, এখানে একটা কথা আছে, দেখো যে ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল, বুঝছো? তাহলে এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটি? ডাবের পানি। তো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার এসে গেছে, কিন্তু 2 থেকে 3 বার এমসিকিউতে এসে গেছে। আর সিনোসাইটিক কি জিনিস আর প্লাজমোডিয়াম কি জিনিস, এটা বুঝবা। আর একটি কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম কি জানো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়া। জাস্ট এই কয়টা কথা মনে রাখলেই এই পেজ থেকে সব যাবতীয় জিনিসপত্র তোমার পড়া শেষ, তোমার হাতিয়ার প্রস্তুত। এখন দেখো, এই পেজটা একদম নিষ্ক্রিয় পেজ, কোনো এমসিকিউ আসে না। এখানে যে মেন কথাগুলো আছে তার পরের পেজে আরো ডিটেলস সুন্দর করে লেখা আছে। সো এখান থেকে একটা কথা মনে রাখবা যে মাইটোসিস কি কি কাজে লাগে, কি কি হেডলাইন গুলো পড়ে রাখবা। যে এটা দেহ গঠন করে, দৈহিক বৃদ্ধি করায়, বংশগতি বংশগতি রক্ষা করে। দেখো, সুকেন্দ্রিক কোষে কে বলবো আমরা? ইউক্যারিওটিক সেল। ইউ বলতে কি বোঝায়? ইউ শব্দের অর্থ হচ্ছে গুড। আর দেখো শেষে এটা ক্যারিও আছে, তাহলে ক্যারিওন মানে আমি বলেছি নিউক্লিয়াস, তাহলে এটা ভালো নিউক্লিয়াস বিশিষ্ট। তো ভালো নিউক্লিয়াসের আর এক নাম কি? সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াসের আর এক নাম কি? নিউক্লিয়াসকে আমরা বলবো কেন্দ্রিকা। তার আগে যদি সু খাটাই দেয়, তাহলে কিন্তু সেটা হয়ে যায় সুকেন্দ্রিক, তাই না? তাহলে দেখো, মাইটোসিস যদি সুকেন্দ্রিক কোষে, এক কোষী কোষে দেখো মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, যেমন ক্লেমেডোমোনাস। ক্লেমেডোমোনাস কেমন দেখতে জানো? এরকম আকৃতি দেখতে, ক্লেমেডোমোনাস এরকম আকৃতি দেখতে, এর ভিতরে এরকম কোষ থাকে। এটা কিন্তু এক কোষী হয়, বুঝছো? আর বাকিগুলো দেহ। তো এটার আকৃতি হচ্ছে ইউর মতো, বুঝছো? ইউর মতো, এই যে ইউর মতো ক্লেমেডোমোনাস। দেখো,
এটা একটা ক্লেমেডোমোনাস কেমন দেখতে, তুমি বলবা যে ভাইয়া সিতে ক্লেমেডোমোনাস, সিতে কাপ, তাহলে কাপের মতো দেখতে, কাপ মানে কি পেয়ালা, এই যে তুমি যাতে চা খাও, এটা আমরা শৈবাল ছত্রাক অধ্যায়ে পাবো যে ক্লেমেডোমোনাস আকৃতি কেমন। হ্যাঁ, তা ওই হাবিব বলো, কি কোশ্চেন করবা? হ্যাঁ, ক্লেমেডোমোনাস, ক্লেমেডোমোনাস শব্দের অর্থ হচ্ছে কাপের মতো বা পেয়ালার মতো দেখতে। এই শৈবালটা, এটা একটা শৈবাল, বুঝছো? এটা একটা শৈবাল। এগুলোর নামকরণের অনেক ইতিহাস আছে, বুঝছো? তো এটার নামকরণ ভেঙে তুমি কোনো কিছু মনে রাখার তোমার দরকার নেই, জাস্ট পরীক্ষায় আসে ক্লেমেডোমোনাসের আকৃতি কেমন, পেয়ালা আকৃতি বা কাপের মতন। দেখো সিতে ক্লেমেডোমোনাস, সিতে কাপ, কাপ মানে কি পেয়ালা। জাস্ট একটা এমসিকিউ আসে যে ক্লেমেডোমোনাস কেমন দেখতে, তুমি বলবো ভাই এটা সি, তাহলে কাপ, কাপ মানে কি পেয়ালা, তাহলে পেয়ালা উত্তর হয়ে গেল। এই তো হয়ে গেল। দেখো নির্দিষ্ট আকার আকৃতি আয়তন রক্ষা করা কাদের কাজ? ধরো তোমার একটা হচ্ছে যে তোমার যে মুখমণ্ডল, সে মুখমণ্ডলে একখানে টোপ, টোপ খাই, তাই না? টোপ আছে, তাহলে ওইখানকার কোষ কিন্তু ততটা বিভাজন হয়নি, ফলে ওখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে, তাহলে বিভিন্ন আকার আকৃতি রক্ষা করার জন্য এই কোষ বিভাজন দায়ী, তাই না? শুধুমাত্র, শুধুমাত্র আমাদের যে শুক্রাশয় আছে না, আর মেয়েদের যে ডিম্বাশয়, ওই ডিম্বাশয়ের ভিতরে যে কোষগুলো অবস্থান করে ওইগুলো ব্যতীত, ব্যতীত বাকি যত জায়গায় কোষ আছে সব হচ্ছে মাইটোসিস। শুক্রাশয়ের ভিতরের কোষ আর ডিম্বাশয়ের ভিতরের কোষ, এই দুই স্থান বাদে যা সকল কোষ মাইটোসিস, মনে থাকে যেন। আর এখান থেকে বলবা যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, ক্রোমোজোমের সমতা রক্ষা করা। এখন দেখো ক্রোমোজোমের সমতা রক্ষা করা মানে কি জানো, 46টা থেকে 46টা তৈরি হচ্ছে, এটা সমতা রক্ষা করাও কিন্তু ক্রোমোজোমের কাজ। ক্ষত স্থান পূরণ, তোমার কেটে গেছে, তাহলে তৎক্ষণাৎ সেই স্থান পূরণ হয়ে যাবে মাইটোসিস। এখন বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করবে কারা? জিএফ, জিএফ কাজ করবে, আর সিডিকে নামক একটা যৌগ কাজ করবে। সিডিকেটা হচ্ছে বাহ্যিক, ওই বাহ্যিক হচ্ছে জিএফ, আর সিডিকে হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে ক্ষতস্থান পূরণে কিন্তু এরা দুইজন কোষ বিভাজন করতে প্যারা দেয়, তাই না? ক্রমাগত ক্ষয়পূরণ, আমাদের দেহে কিন্তু বারবার কোষ মরতে থাকে, সেই কোষগুলো কিন্তু পুনরায় আবার জন্মগ্রহণ করে, তাহলে সেই কোষগুলো কিন্তু পুনরায় তৈরি করতে আবার মাইটোসিস ব্যবহার হয়। পুনরুৎপাদনও সে একই কথা, আমাদের লোহিত রক্তকণিকা নির্দিষ্ট পর পর মারা যায়, আমাদের যে চোখের কোষগুলো আছে। আচ্ছা, তোমাদের একটা অলিম্পিয়াড খেলবো এখন, মানে একটা এমসিকিউ নিয়ে, বুঝছো? বলো তো সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া কোন কোষে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া কোন কোষে পাওয়া যায় আমাদের দেহের? মাইটোকন্ড্রিয়া, কে পারবা? হ্যাঁ হাবিব বলো তো। হুম, যকৃৎ কোষে পাওয়া যায় না। তোমাকে আমি কিন্তু এই উত্তরটা এসএসসি লেভেলে ক্লাস নেওয়ার সময় বলছিলাম। উত্তর হবে হচ্ছে চোখের, চোখের কোষ, চোখের যে রড এবং কোন সেল আছে না, ওইখানে হচ্ছে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। কারণ তুমি 24 ঘন্টায় দেখতে পাচ্ছ, তুমি যে 24 ঘন্টায় কিন্তু চোখের যে সেলগুলো ক্রমাগত কিন্তু কাজ করতেছে, তাই না? যাবতীয় চারপাশের তথ্যগুলো নেওয়া, চোখের ভিতরে প্রতিবিম্ব সৃষ্টি হওয়া, তাহলে চোখের যে কোষ, রড কোষ এবং কোন কোষ, এগুলো কিন্তু মানে সারাদিন ধরে কাজ করতেছে, কোনো জিরো নেই এদের। ফলে এই কোষগুলোই বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তির আধার, সে এটিপি তৈরি করতে ব্যস্ত। তাহলে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় হচ্ছে চোখের ছেলে। এই যে কর্নিয়া কথাটা বলছে না, এই কারণে। তো কর্নিয়া কাজ বেশি বেশি কাজ করে বলে ওর কোষের, কর্নিয়ার কোষ মারা যায় এবং লোহিত রক্তকণিকাও মারা যায় 120 দিন পর। ফলে এই কোষগুলো কিন্তু পুনরায় আবার তৈরি করতে হয়, তৈরি করতে কোন বিভাজন ব্যবহার হবে? উত্তর হবে মাইটোসিস। এই তো হয়ে গেল। দেখো জীবের গুণগত বৈশিষ্ট্য ও স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে ওরও কাজ। এগুলো কাজগুলো, হেডলাইনগুলো মনে রাখবা, কাজ কি কি আছে আর কি কি নেই। পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে হেডলাইনগুলো থেকে আসে যে নিচের কোনটি মাইটোসিসের কাজ নয়। দেখো এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জননাঙ্গ সৃষ্টি করা। জননাঙ্গ কি জিনিস? গোনাড। গোনাড মানে কি জানো? জননাঙ্গ। আমরা বলি না যে মেয়েদের গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে নিয়ে যাও মেয়েদের প্রবলেম হলে, তাহলে ওই গাইনি শব্দটি এসেছে গাইনেসিয়াম, গোনাড, গ্যামেট, এগুলো সব থেকে এসেছে, বুঝছো? গোনাড মানে জননাঙ্গ। তাহলে জননাঙ্গ সৃষ্টিতে কোন কোষ বিভাজন হয়? তুমি বলবা কিন্তু মিওসিস, কিন্তু না, উত্তর হবে মাইটোসিস। কারণ এখানে জনন অঙ্গ বলছে, মানে তোমার, তোমার যে স্ক্রোটাম বা শুক্রাশয় আছে না এরকম, তো এর যে, এর যে প্রাচীরের যে কোষগুলো, এগুলো কিন্তু সব মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়। আর এর ভিতরে যেটা করে থলে থাকে, যার ভিতরে শুক্রাণু অবস্থান করে, সেই শুক্রাণুগুলোই হচ্ছে এই যে দেওয়ালের কোষ থাকে এখানে, এই দেওয়ালের কোষগুলো এই 2n থেকে n এ কনভার্ট হয়।
এর ভিতরে যে শুক্রাণুগুলো তৈরি হয়। আর এই যে প্রাচীরের কোষ, এটা মানে তো অঙ্গ। এটা কি অঙ্গ? জনন অঙ্গ। তাহলে জনন অঙ্গ কিসে হয়? টুয়েনে হয়। টুয়েন মানে কি? মাইটোসিস। বাট এই টুয়েনটাই কনভার্ট হয়ে একসময় কোথায় হয়? মিওসিসে রূপান্তরিত হয়ে আমাদের স্পার্ম তৈরি করে শুক্রাশয়ের ভিতর। আসলে বোঝা গেছে? জনন অঙ্গ টুয়েন, বাট জনন কোষ শুধু এন। জননাঙ্গ এবং জনন কোষ কিন্তু ভিন্ন ভিন্ন বিভাজন হয়, বিভাজনে তৈরি হয়। দেখো যদি মাইটোসিস যদি ঠিক মতো না হয় তাহলে দেখো অনিয়ন্ত্রিতভাবে ওই যে সিডিকে নামক যৌগ ছিল না, অভ্যন্তরীণ প্রবাহ বাহ্যিক প্রবাহ, তো এইগুলো অটোমেটিক শুধু কোষ বিভাজন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। কারণ সিডি কাইনেজ মানে কি? গতি। তাহলে কোষ বিভাজনের প্রক্রিয়া ত্বরান্বিত করে দেবে, ফলে কোষ বিভাজন অতিরিক্ত হয়ে যাবে, ফলে তোমার একটা স্থান নির্দিষ্ট স্থান ফুলে যাবে। ফুলে যাওয়ার ফলে তুমি ওই স্থানটাকে কি বলবা? টিউমার বলবা। তাহলে টিউমার কিন্তু একসময় ক্যান্সারে রূপান্তর নেয়, জানো? তাহলে যাই ক্যান্সার তাই কিন্তু টিউমার মনে থাকে। আর ক্যান্সার শব্দের অর্থ কি ভাই? ক্যান্সার শব্দের অর্থ অতিরিক্ত মাংস বাড়া বা মাংসের পিণ্ড, অনিয়ন্ত্রিত কোষকলার বৃদ্ধি, অনিয়ন্ত্রিত কোষকলার বৃদ্ধি বা অনিয়ন্ত্রিত মাংসের বৃদ্ধি। তাহলে তোমার একটা হাতের বা মুখে এরকম করে বড় টিউমার হয়েছে, তাহলে ওটা একটা অতিরিক্ত কোষের বৃদ্ধি। তাহলে ক্যান্সার শব্দের অর্থ কি? মাংস বৃদ্ধি, মাংস বা কোষ বিভাজন অস্বাভাবিক, এইসব লিখতে পারো, বুঝছো? ক্যান্সার মানে। কেউ কিছু বলবা? মাহিম মিউট করো। আচ্ছা, একটা জিনিস দেখো এবার, তাহলে ওই পেজ আমাদের পড়া শেষ। অনেক পড়বো আজকে, মানে এ অধ্যায়ের প্রায় অর্ধেকের বেশি পড়া শেষ হয়ে যাবে আজকে। মিওসিস হালকা শুরু করবো। অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে ক্যান্সার। মাইটোসিস মানে কোষ বিভাজন, আর অনিয়ন্ত্রিত বলতে সেই ক্যান্সারকে বোঝাচ্ছে। তাহলে দেখো যখন বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা অর্থাৎ জিএফ এবং সিডিকে যখন নিয়ন্ত্রিত থাকবে না, মানে অতিরিক্ত তোমার জিএফ হয়ে গেলে কিন্তু তুমি প্যাড়ায় মরে যাবা, তাই না? তাহলে অতিরিক্ত পরিমাণ গ্রোথ ফ্যাক্টর, অতিরিক্ত পরিমাণ তোমার যখন সাইকেল ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ হরমোন যখন অতিরিক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোষ বিভাজন হতেই থাকবে হতেই থাকবে। হুম, মানে তুমি সংসার ভাঙতেই থাকবে সংসার ভাঙতেই থাকবে এরকম। তাহলে দেখো কোষের কোনো কারণে এই ধরনের নিয়ন্ত্রণ অর্থাৎ এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপনা যদি অনিয়ন্ত্রণ হয়ে যায়, তাহলে মাইটোসিস বিভাজনটাও অনিয়মিত আকারে হতে থাকে, ফলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার কোষে সাইডিকলি। হ্যাঁ, ইমরান বলো কি কোপা, বলো। ক্যান্সার হচ্ছে কাঁকড়া? ও, ক্রাব। ও আচ্ছা আচ্ছা। ও, কাঁকড়ার হচ্ছে অনিয়মিত আকৃতি না, দেখবে ক্যান্সার যখন হয় তখন এখানে একটা মুখ বেরোয় এখানে একটা মুখ বেরোয়, মানে মাংসগুলো একদম এলোমেলো ভাবে অবস্থান করে। তো এই কাঁকড়ারও তো এর গায়ে সব কাটা কাটা না, ওর সাথে তুলনা করা হয়েছে, বুঝছো? নতুন বইতে এটা ভেঙে দাও। আচ্ছা ঠিক আছে, আমাদের বইতে নেই। তো অনিয়মিত আকারকে বোঝায় অনিয়ন্ত্রিত, বুঝছো? মানে মাংসের দলা, এটা বলতে পারো। একজন মানুষের ক্যান্সার হয়েছে কিনা কিন্তু এই সেই পরীক্ষা, এই টেস্ট, এমআই টেস্ট করতে হয়। তো এটা আমরা একটু পরে পড়ছি, হ্যাঁ। তাহলে একটা ওয়ার্ড শুনে নাও যে ক্যান্সার শব্দের অর্থ হচ্ছে কাঁকড়া থেকে এসেছে, ক্রাব থেকে এসেছে, CRUB, ক্রাব। ক্রাব মানে কি? কাঁকড়া। কাঁকড়া যেমন অনিয়মিত আকার, তো কোষ বিভাজন যখন অনিয়মিত হয়ে যায় তখন মাংসের দলাটা অনিয়মিত আকৃতি দেখায়, কাঁকড়ার মতো দেখায়। যাই হোক, যখন এই দুই ধরনের নিয়ন্ত্রণ হারায় যায় বাহ্যিক এবং উদ্দীপনা, তখন কি হয়? একটা প্রোটিন নষ্ট হয়ে যায়। আমাদের দেহে ফসফরাস দ্বারা কিন্তু দেহ গঠিত, তাই না? ফসফরাস হলো 53। তো এটা একটা আইসোটোপের একটা 53 নম্বর আইসোটোপ, মানে 53 ভর বিশিষ্ট ফসফরাস আইসোটোপ। তো এই ফসফরাস 53 নামক প্রোটিন সাধারণত কোষ বিভাজিত হতে বিরত রাখায় ভূমিকা রাখে। তাহলে কোষ বিভাজন যেন অতিরিক্ত না হয়, এই 53 ফসফরাসটা সেক্ষেত্রে আমাদের অবদান রাখে। কিন্তু যখন এই ক্যান্সার হয় তখন কিন্তু এই সিডিকে যে হরমোনটা বা যৌগটা আছে সেটা এই P53 কে নষ্ট করে দেয়। এখন
এরা তো হচ্ছে কোষ বিভাজন হতে দেয় না অনিয়ন্ত্রিত ভাবে, তাহলে যদি এরাই মারা যায় তাহলে অতিরিক্ত পরিমাণ কোষ বিভাজন হয়ে যাবে না? তাহলে কোন কোন প্রোটিনের অভাবে অতিরিক্ত কোষ বিভাজন হয়? উত্তর হবে P53। দেখো এই কোষগুলো ডিফেক্টেড অবস্থায় আছে আমাদের অর্ধেক সংখ্যক আমাদের দেহে, ফলেই তো মানুষ অতিরিক্ত পরিমাণ ক্যান্সার রোগে এখন বেড়ে গেছে। তাহলে আমাদের দেহে কিন্তু সবসময় প্রায় অর্ধেক সংখ্যক এই P53 ডিফেক্টেড অবস্থায় আছে। ডিফেক্টেড বলতে নষ্ট অবস্থায় আছে। ডিফেক্টেড মানে কি? নষ্ট। তাহলে দেখো আমাদের কোষচক্র নিয়ন্ত্রণকারী দুই ধরনের প্রোটিন থাকে, যেমন প্রোটিন কাইনেজ, কাইনেজ মানে কাইনেটিক থেকে এসেছে, প্রোটিন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিন শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্ট্যান্ট, দি বেস্ট। সাইক্লিন বলতে চক্রাকার আকৃতির যৌগ। এই দুই ধরনের প্রোটিন কি করে? আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ করে। এখন দেখো টিউমার সৃষ্টি হয় না, তো সৃষ্টি কি? এটা প্রক্রিয়া, তাহলে শেষে একটা সিস লাগাই দিবা। আর ক্যান্সারকে আমরা মেডিকেল ভাষায় বলবো অঙ্ক, ONCO, অঙ্ক। আর যেহেতু ক্যান্সার সৃষ্টি টিউমার সৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে অঙ্ক শব্দের অর্থ হচ্ছে, লিখে নাও, টিউমার বা ক্যান্সার। টিউমার বা ক্যান্সার। এখন তুমি ধরো ভাগ্যক্রমে ক্যান্সারের ডাক্তার হয়ে গেলে, তাহলে তোমাকে কি বলে ডাকবো জানো? অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট, তুমি ক্যান্সার বিশেষজ্ঞ, অঙ্কোলজিস্ট। আর যে শাখায় ক্যান্সার এবং টিউমার নিয়ে আলোচনা করা হয় সেটার নাম অঙ্কোলজি। লজি মানে জ্ঞান বা আলোচনা। যেমন বায়োলজি, বায়ো মানে জীবন, লজি মানে আলোচনা, অর্থাৎ জীবন নিয়ে যেখানে আলোচনা হয় সেটার নাম বায়োলজি। ঠিক তেমনই ক্যান্সার এবং টিউমার নিয়ে যেখানে আলোচনা হবে সেটার নাম অঙ্কোলজি। লজি মানে আলোচনা বা জ্ঞান বা ডিসকোর্স, আর অঙ্ক বলতে বোঝায় ক্যান্সার বা টিউমার। এখন ক্যান্সার সৃষ্টি করার প্রক্রিয়া, এখন তুমি কিছু জানো না যে ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, তুমি বলবা ক্যান্সার, তাহলে ক্যান্সার মানে অঙ্ক, ONCO, অঙ্ক। সৃষ্টির প্রক্রিয়া, সৃষ্টি বলতে বলছিলাম ক্রিয়েট করা, ক্রিয়েট মানে কি? জেনেসিস করা, তাহলে অঙ্ক জেন। আর প্রক্রিয়া ইংলিশ কি? সিস, তাহলে অঙ্ক জেনেসিস, মনে থাকবে, অঙ্ক জেনেসিস। কি পরীক্ষায় আসবে? ক্যান্সার বা টিউমার সৃষ্টির প্রক্রিয়ার নাম কি? অঙ্কোজেনেসিস। ক দাগে আসবে? অঙ্কোজেনেসিস কাকে বলে? তুমি বলো অঙ্ক মানে ক্যান্সার, টিউমার, জেন মানে তৈরি, সিস মানে প্রক্রিয়া। নুসরাত বুঝতে পারছো? আচ্ছা, দেখো কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে অঙ্কোজিন। তাহলে কোষচক্র যে দুই ধরনের প্রোটিন ছিল না, কাইনেজ আর সাইক্লিন, এদের দুইজনকে মেরে ফেলাই হচ্ছে অঙ্কোজিন। এক ধরনের জিন থাকে আমাদের দেহে, এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। এখন কিছু কিছু কারণে দেখো আমাদের কিন্তু এই ক্যান্সার সৃষ্টি হয়, যে রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে সেগুলোকে বলা হয় মিউটাজেন। মিউট মানে কি জানো? পরিবর্তন করা। মিউট বলতে হয় পরিবর্তন করা, আর জেন মানে সৃষ্টি। তাহলে কোনো কিছু পরিবর্তনের সৃষ্টি করবে, কি সৃষ্টি করবে? ক্যান্সার সৃষ্টি করবে। তাহলে মিউটাজেন্স, এটা কোথায় আসে জানো? এই যে পরের এমসিকিউটা, এটা একবার আমি সাতক্ষীরা অলিম্পিয়াড করছিলাম, তো এটা আসছিল যে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলবো? উত্তর হবে কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক, CARCO। প্রত্যয় তোমার মনে আছে? এই এমসিকিউটা একবার আইছিল, তুমি আর আমি সাতক্ষীরা একবার অলিম্পিয়াডে গেছিলাম, বলছিলাম যে আমাকে অনেক টাকা দিবানি। এরকম একটা এমসিকিউ আইছে, মনে ছিল নাকি? ক্যান্সার সৃষ্টিকারী। হ্যাঁ কিন্তু আমার মনে আছে, তোমাকে আমি নিয়ে গেছিলাম। তুই তখন কোন ক্লাসে পড়ো? ও আচ্ছা, আমি তখন ক্লাস আমি তখন ক্লাস 10-এ পড়ি মনে হয়। হ্যাঁ, তাহলে যে সকল রাসায়নিক পদার্থ এই কোষ চক্রকে নষ্ট করে দেবে বা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করবে সেগুলো বলে মিউটাজেন। মিউট মানে পরিবর্তন করা। তার মানে তোমার সুন্দর একটা দেহ আছে, ডিএনএ সিকোয়েন্সও ঠিক আছে, কিন্তু সেটাকে বিনষ্ট করে দিবে। আর মিউটাজেনিক পদার্থই হচ্ছে ক্যার্সিনোজেনিক, তাহলে ক্যার্সিনোজেনিক ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এখন দেখো কোষের মৃত্যু হয়, তাহলে কোষের দুইভাবে মৃত্যু ঘটতে পারে, একটার নাম নেক্রোসিস আর একটা নাম অ্যাপোপ্টোসিস। নেক্রো শব্দের অর্থ নিউট্রিশন থেকে এসেছে, নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টি না?
নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টি। বান্টি, তোমার কি পুষ্টির অভাব হয়েছে? এই সেই নিউট্রিশন। তাহলে এর থেকে এসেছে নেক্রো, দন্তান্নতে নেক্রো, দন্তান্নতে নিউট্রিশন। নিউট্রিশন মানে পুষ্টি। তাহলে সিস মানে প্রক্রিয়া। তাহলে পুষ্টিজনিত অভাব হলে যে মারা যায় সেটাকে বলবো নেক্রোসিস। অর্থাৎ তোমার একটা কোষ আছে, সেই কোষটা পুষ্টি পাচ্ছে না, তাহলে সেই কোষটা মারা যাবে। সে মারা যায় কোন পদ্ধতি? উত্তর হবে নেক্রোসিস। সহজ না? এইবার দেখো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে অ্যাপোপ শব্দের অর্থ হচ্ছে জেনেটিক্যাল বা জেনেটিক জিনিসপত্র। তাহলে জেনেটিক্যালি বা তোমার বাপের মনে করো 3 বছর পরে একটা কোষ মারা গেছে, তাহলে তোমার ওই 3 বছর পরে মারা যাবে। তাহলে তোমার জেনেটিক থেকে আগত মৃত্যু, মানে বংশগতির সাথে সামঞ্জস্য রাখবে। তোমার 2 বছর তোমার বাপেরও টাক পড়ে যায়, তোমারও টাক পড়ে যায়, তাহলে চুলের আশেপাশে যে কোষগুলো ছিল সেই কোষগুলো মারা যাচ্ছে, তাহলে এগুলো জেনেটিক্যাল বা বংশগত। 2 ধরনের মৃত্যু ঘটতে পারে, এটার নাম নেক্রোসিস আর এটার নাম অ্যাপোপ্টোসিস। বুঝছো? সিস মানে প্রক্রিয়া। দেখো পুষ্টিজনিত অভাব হলে বা কোনো বিষাক্ত দ্রব্যের পদার্থের ক্ষতিগ্রস্ত হলে যে কোষ মারা যায় সেটাকে বলবো আমরা নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হয় তাহলে সেটা করে অ্যাপোপ্টোসিস। এখন জেনেটিক্যালি বলতে মৃত্যু বলতে বোঝাচ্ছে, দেখো যেমন ভ্রূণ অবস্থায় পাতলা টিস্যু হাতের সকল আঙুল। এখানে একটা গল্প আছে, সেই গল্পটা মুখ দিয়ে বলছি শোনো। তুমি যখন একদম বাচ্চা অবস্থায় ছিলে, একদম মায়ের পেটে, তখন তোমার আঙুলগুলো ছিল এরকম 5টা আঙুল। এই হচ্ছে তোমার আঙুল, 5টা আঙুল। তো 5টা আঙুলের উপর দিয়ে একটা লেয়ার ছিল একদম পাতলা পেপারের মতো। সবগুলো আঙুল এক পরস্পরের সাথে জোড়া লাগানো অবস্থায় ছিল, সবগুলো আঙুল জোড়া লাগানো অবস্থায় ছিল। কিন্তু জেনেটিক্সের একটা ধর্ম হচ্ছে যে সকল জীব ভ্রূণ অবস্থায় এই পরস্পর আঙুল জোড়া লাগানো অবস্থায় থাকে। পরস্পর আঙুল জোড়া লাগানো অবস্থায় থাকে পাতলা একটা পর্দা দ্বারা, পাতলা টিস্যু দ্বারা। সেই টিস্যুটা কিছুদিন পরে গিয়ে ধ্বংস হয়ে যায়, ফলে তোমার 5টা আঙুল তৈরি হয়ে যায়। আগে আঙুলগুলো পরস্পরের সাথে জোড়া লাগানো ছিল, এখন আর নেই। তাহলে যে পাতলা টিস্যুর যে কোষগুলো ওগুলো কিন্তু মারা গেছে। তাহলে ওই ধরনের কিন্তু জেনেটিক্যাল মৃত্যু। তাহলে ওই কথাগুলো এখানে আছে, দেখো যে পরে মাঝখানের টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে 5টা আঙুল পৃথক হয়ে যায়। বোঝা গেছে? এইবার দেখো আমাদের দেহে প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে। অধিকাংশ রক্তকোষ এবং অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং টিস্যু। লাইন মানে বলতে কি বোঝায়? লাইনিং টিস্যু বলতে। আর এপিথেলিয়াম শব্দের অর্থ কি? এপি শব্দের অর্থ বাহির, বাহির বা বহিরাবরণ, আর থেলিয়াম মানে ত্বক। আর লাইনিং বলতে বোঝায় মানে একদম লাইনিং বরাবর। ধরো এত তোমার হৃৎপিণ্ড, তো একদম হৃৎপিণ্ডের চারি সাইডের যে লাইনটা, ওইটা করে লাইনিং কোষ। লাইনিং বলতে একদম ত্বকের কোষ। তাহলে এপিথেলিয়ামের লাইনিং, তার মানে তোমার যে নাড়ি ভুঁড়ি, তোমার যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, ওই যে ধরো এই হচ্ছে তোমার নাড়ি ভুঁড়ি, তাহলে নাড়ি ভুঁড়ির কোষগুলো মারা যেতে থাকে। গিয়ে আবার নতুন নতুন এপিথেলিয়াম কোষ তৈরি হয়। এই কোষগুলো কিন্তু নিয়মিত মারা যেতে থাকে এবং নতুন নতুন কোষ তৈরি হয়। তাহলে অন্ত্রের এপিথেলিয়াম কোষ আর রক্তকোষ অর্থাৎ লোহিত রক্তকণিকা, এই কোষগুলো কিন্তু মারা যায়। এখন এইগুলো যদি মারা না যাইতো তখন কিন্তু তোমার এই ক্যান্সার জনিত সমস্যা থাকতো। এখন মানুষ দেখবা যে রক্তদান করে, তাই না? রক্তদান করা কিন্তু একটা মহৎ কাজ, কারণ তুমি পুরাতন রক্তগুলো তোমার দেহ থেকে বের করে দিয়ে নতুন রক্ত তুমি তৈরি করবা। তোমার যে লোহিত রক্ত অস্থিমজ্জাগুলো আছে হাড়ের ভিতর, সেই অস্থিমজ্জাগুলো সেকেন্ডে 26 মিলিয়ন, 26 লক্ষ পার সেকেন্ডে লোহিত রক্ত উৎপাদন করে নতুন নতুন। তুমি যদি তোমার অন্যজনের রক্ত দিয়ে দাও, রক্ত দান করো, তাহলে তোমার দেহে কিন্তু রক্তের ঘাটতি পড়বে এবং তোমার দেহ চাইবে, এরিথ্রোপয়েটিন চাইবে যে তাড়াতাড়ি রক্ত উৎপন্ন কর, 26 লক্ষ পার সেকেন্ড। তাহলে কোথায় কোথায় কোষের মৃত্যু ঘটে এটা মনে রাখতে হবে, দুইখানে। সব কাজ তো আমি করি, তাই না? সব পড়ানো আমি, একটু জিরো নেইনি। কিন্তু তোমার যদি অফলাইনে পড়াতাম, কিন্তু আমার মুখের একটু জিরো হইতো, কিন্তু আমি মানে এই পর পর 35 মিনিট আমার একদম টানা বকতে হচ্ছে। এইটাই কষ্টকর বিষয়, বুঝছো?
কে কমেন্ট করলো এসব কিন্তু দেখার সময় পাচ্ছে না। সো এখানকার যে 35 মিনিট 1 ঘন্টার ঊর্ধ্বের সমান। এটা ভেবো না যে 35 মিনিট ক্লাস নিচ্ছি বলে আমি পোয়েট্রি করছি। ভালো করে চিন্তা করে দেখো। আর এত তথ্যবহুল ক্লাস, মানে এবার তুমি যদি এখানে রিডিং পড়ো দেখবা সব তোমার চোখের ভিতরে ভেসে উঠছে, তাই না? তো এদিকে খেয়াল রেখো একটু, ডিপলি চিন্তা করবা। এখন দেখো তুমি ডাক্তারের কাছে গেছো একটা ক্যান্সার, একটা টিউমার নিয়ে, তখন সেটাকে টিউমার কি না টিউমার সেটা তুমি কিভাবে চিনবা? পরীক্ষা আসে যে টিউমার শনাক্তকরণ প্রক্রিয়ার নাম কি? উত্তর হবে এমআই টেস্ট। এমতে বলা হয় মাইটোটিক বা মাইটোসিস ইন্ডেক্স, মানে মাইটোসিস কোষ বিভাজনটা কত দ্রুত হচ্ছে সেটা নির্ণয় করার নামই হচ্ছে এমআই টেস্ট। দেখো, আর 10টা মিনিট আছে, পেজটা উল্টে গেছে। ওয়েট, আজ একটু টায়ার্ড, খুব ঝামেলা ফেস করতে হচ্ছে। টায়ার্ড তুমি মাহিম? প্রোগ্রাম মানে একটা কার্যক্ষমতা, বুঝছো? যে আর জেনেটিক বলতে যে তোমার ওই পিতামাতা থেকে আগত যে সকল তথ্যগুলো ওই ডিএনএ সেভ করা আছে ওইগুলো বলে জেনেটিক প্রোগ্রাম। যে কোষটা কত তাড়াতাড়ি ভাগ হবে, কতদিন পরে এই কোষটা বিভক্ত হতে পারবে, এগুলো সব জেনেটিক্যাল দ্বারা নিয়ন্ত্রিত। তুমি যে বেটে, তুমি যে বেড়ে মানে তুমি যে লম্বা হও না, তাও তোমার বাবা মা থেকে কিন্তু নির্ধারিত হয়ে আছো। তোমার যে হাড়ের কোষগুলো বৃদ্ধি পাচ্ছে না, সব জেনেটিক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এটা একটা কিন্তু একটা প্রোগ্রাম। প্রোগ্রাম বলতে কি বোঝায়? একটা কর্মক্ষমতা। এখন তুমি ডাক্তারের কাছে গিয়েছো, তোমার পিঠে একটা টিউমার হয়েছে এত বড়, তুমি এটা টিউমার কিনা তোমার ডাক্তার কি করবে জানো? এই সবগুলো টিউমার একটা মেশিনের একটা রে ফেলবে, ফেলে দেখবে ওখানে টোটাল কোষ সংখ্যা কতটি আছে, টোটাল কোষটা কতটি আছে। দেখো নিচে আছে মোট কোষ সংখ্যা, তার মানে যন্ত্র দ্বারা দেখবে যে এর ভিতরে কয়টা কোষ আছে। আর একটা যন্ত্র দিয়ে দেখবে যে এই কোষগুলোর ভিতরে কয়টা কোষ বিভাজনরত অবস্থায় আছে, কয়টা কোষ বিভাজনরত অবস্থা আছে এবং টোটাল কয়টা কোষ আছে। তাহলে তাই দেখো যে তোমার ডাক্তার এমআই টেস্ট করছে যে মাইটোসিস বিভাজনরত অবস্থায় কোষ সংখ্যা আর টোটাল কোষ সংখ্যা। ধরো তোমার এর ভিতরে আছে মানে 1 লাখ কোষ, 1 মিলিয়ন কোষ, আর তার ভিতরে হচ্ছে 50,000 কোষ বিভাজনরত অবস্থা আছে। তাহলে এই যে এখানে একটা মান বেরোবে, সেই মানটা যদি আদর্শ মানের থেকে একটু অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে বলবো যে তোমার টিউমার হয়েছে। আর যদি সমান হয়ে যায় তাহলে বলবো স্বাভাবিক অবস্থা আছে, যদি কমে যায় তাহলে তুমি পুষ্টিজনিত অভাব অবস্থায় আছো। তাহলে মাইটোটিক ইন্ডেক্স এইটার নাম, বুঝছো? এই তো হয়ে গেল, এই দশাগুলো তোমার সব জানা আছে, রিডিং পড়ে নিবা জাস্ট। এবার জাস্ট এখান থেকে এই পেজটা পড়ার চেষ্টা করি। মায়োসিস হ্রাসমূলক বিভাজন। এতক্ষণ ধরে কিন্তু সব মাইটোসিস পড়লাম, এইবার আসা যাক মিওসিস। আর 7 মিনিট মতো ক্লাস চলবে, বুঝছো? তো একটু মনোযোগ দিয়ে দেখো। এমনও হয়েছে কি জানো, না থাকো ওটা বলবো না। তো তোমরা যখন যাচাই বাছাই করবা যে অন্য জায়গায় যখন যাবা না, তখন বুঝবা যে অড মিনিং ভাঙনের কতটা মর্ম। মিও মানে হ্রাস পাওয়া। আমি কি বানায় বললাম? না, দেখো এখানে লেখা আছে মিউস থেকে এসেছে। মিউস মানে কি? টু লেসেন, লেসেন মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। এটা ইংলিশ ওয়ার্ড। তোমার যদি ফিল ইন দ্য গ্যাপ পড়ে না, ওইখানে লেসেন শব্দটি পাবা। সো আগে থেকে শিখে নাও, লেসেন মানে হ্রাস পাওয়া, ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, অ্যাবেট মানে কমে যাওয়া, অ্যাবেট, অ্যাবেট মানে কমে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া। তাহলে এইগুলো, এই 3টা ওয়ার্ড কিন্তু বিসিএস কোশ্চেনও আসে ওয়ার্ড মিনিং আকারে। অ্যাবেট, এবিএটি, অ্যাবেট, উপশম হওয়া। তাহলে লেসেন মানে কমে যাওয়া, গ্রিক শব্দ মিউস থেকে এসেছে। কমে যায় কি? এই যে নিউক্লিয়াসের ভিতরে যে 46টা ক্রোমোজোম ছিল না, শুক্রাশয়ের দেওয়ালের কোষ, শুক্রাশয়ের ভিতরে যে কোষটা হবে সেটা কিন্তু 23টা ক্রোমোজোম বিশিষ্ট আমাদের। তাহলে 46টা থেকে 23টা রূপান্তর, এটা কি হয়ে গেল? কমে গেছে না? তাহলে মিওসিস মানে কমে যাওয়া। দেখো এখানে দেখো, মাইটোসিস কোষে ডিপ্লয়েড কোষ থাকে, মানে ওই শুক্রাশয়ের প্রাচীরের কোষ, সেটা পরবর্তীতে হ্যাপ্লয়েড কোষে রূপান্তরিত হয়। তাহলে দেখো, যে কোষ বিভাজন
প্রক্রিয়ায় পরপর দুবার নিউক্লিয়াস বিভাজিত হয় এবং ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, এই ধরনের প্রক্রিয়াকে বলবো আমরা ক্রোমোজোমের অর্ধক সংখ্যক যে 4টি অপত্য কোষ সৃষ্টি করে, এই ধরনের কোষ বিভাজনকে বলো মিওসিস। দেখো এই কথাটার মানে আমি বুঝাই দেই। এই হচ্ছে 46টা বা 2n, এই কোষটা বিভাজিত হয়ে nn এ তৈরি করে। এখানে একটা কোষ, এখানে একটা কোষ। এখন তোমার যে শুক্রাশয়ের যে একটা প্রাচীরের একটা কোষকে আমি ধরো বললাম যেটা হচ্ছে এ নাম্বার কোষ, সে এ নাম্বার কোষ কিন্তু 2n অবস্থা আছে। তো ওই কোষটা কয়টা কোষকে জন্ম দিতে পারে? উত্তর হবে 4টা কোষকে জন্ম দিতে পারে। অর্থাৎ 4টা 23টা ক্রোমোজোম বিশিষ্ট, 23টা ক্রোমোজোম বিশিষ্ট 4টা কোষ তৈরি করতে পারে। এই তাহলে তোমার শুক্রাশয়ের প্রাচীরে যতগুলো কোষ আছে তার প্রত্যেকটি 4টা করে কোষ উৎপন্ন করে। কি অবস্থায়? 23টা ক্রোমোজোম করে অবস্থায়। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে একটা কোষ 4টা কোষ হ্যাপ্লয়েড সংখ্যক তৈরি করে ফেলবে। এটা প্রাকৃতিক একটা নিয়ম। তাহলে দেখো মিওসিস অন বিভাজনে দুইটা 23টা করে তৈরি করে ফেললো, আর এই দুইটা 23টা আবার মাইটোসিস প্রক্রিয়া হবে, মানে মিওসিস যেটা 2, এটা মিওসিস কিন্তু 2, তাহলে মিওসিস 2 মাইটোসিস এর সমান। তাহলে এখানেও এনএন তৈরি হবে, এখানেও এনএন তৈরি হবে। তাহলে লাস্টে কয়টা কোষ তৈরি হলো টোটাল? 4টা না? তাহলে একটা 2n বিভাজিত হয়ে কি প্রক্রিয়ায়? মিওসিস হয়ে 4টা কোষ তৈরি করবে। পরীক্ষা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মাইটোসিস কোষ বিভাজনে কয়টি কোষ সৃষ্টি হয়, ওই মিওসিস কোষ বিভাজনে কয়টি কোষ সৃষ্টি করে? উত্তর হবে 4টা। তাহলে দেখো এখানে 2n আছে, এখানে 2n আছে, এখানে 2n আছে, এগুলো সব তোমার শুক্রাশয়ের প্রাচীরের কোষ। এইগুলো প্রত্যেকটা 4টে করে 23টা করে 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 প্রত্যেকটা কোষ 23টা করে উৎপাদিত হওয়ার সক্ষমতা আছে। তাহলে অনেকগুলো স্পার্ম তৈরি হয়ে যাবে না? হ্যাঁ, অনেকগুলো স্পার্ম তৈরি হয়। তাই বলছে বিভক্তির ফলে 4টি কোষ ক্রোমোজোম সংখ্যা বিভক্ত হয়। এবার এইখানে দেখো 2n ছিল, 2n থেকে n এ রূপান্তর, আবার এই n রূপান্তর, আবার n এ রূপান্তরিত হয়। তার আলটিমেটলি 4টা কোষ তৈরি হয়ে গেল এখানে। তাহলে এটাকে বলে মিওসিস 1 দশা, এটাকে বলে মিওসিস 2 দশা। তো মিওসিস 2 দশাটা দেখো 46টা 23টা থেকে 23টা রূপান্তর। তাহলে এখানে কিন্তু মাইটোসিসের মতো 23টা থেকে 23টা রূপান্তর। জাস্ট প্রথম যে মিওসিস 1 এইখানে কিন্তু হ্রাস পায়, এইখানে হ্রাস পায় জাস্ট, আর পরেরটা কিন্তু সমবিভাজন হয়। খেয়াল থেকে যাও। আমি একটু ওভারভিউ ধারণা দিচ্ছি, আজকে রিডিং পড়াবো না মিওসিস, জাস্ট একটু ওভারভিউ ধারণা দিচ্ছি, বুঝছো? ক্লাস আর বেশিক্ষণ নেই। যা যা পড়াবো এগুলো থেকে পরীক্ষা নেবো, হ্যাঁ? তাহলে এটাকে বলে হ্রাসমূলক বিভাজন, এটাকে বলে হ্রাসমূলক বিভাজন। দেখো এখানে বেনেডিক্ট নামক এবং হাউসার নামক এক বিজ্ঞানী কিরমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। তার মানে তারা দেখলো যে কিরমির যে গ্যামেট আছে বা জনন কোষ আছে, গ্যামেট মানে কি? জনন কোষ। তাহলে জনন কোষগুলো 2n নেই, সেটা আছে n অবস্থায়। তখন তিনি বুঝতে পারলেন, আল্লাহ, এই যে কিরমির সারা দেহ হচ্ছে 2n কোষ, জাস্ট এই গ্যামেটে গিয়েই কেন n? ওরা ভাবছে। তখন এই দুই ধরনের কোষ বিভাজন আবিষ্কার হয়ে গেল। হাউসার এবং বেনেডিক্ট প্রথম দেখছিলেন যে কেবল ওই শুক্রাশয়ের কোষগুলোই কেবল n, আর বাকিগুলো সব জায়গায় 2n, মানে 46টা। এখন ভাই 2n মানে কি বোঝাচ্ছে? 2n সমান যদি 46টা ধরো, তাহলে এই 2টা এর নিচে গিয়ে ভাগ যাবে, তাহলে 23টা হবে n এর মান। আমি কিন্তু মানুষ দ্বারা সব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ? বিজ্ঞানী স্ট্রেসবার্জার সপুষ্পক উদ্ভিদে মাতৃকোষের ক্রোমোজোম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। আর বিজ্ঞানী স্ট্রেসবার্জার কি করেছে? ও দেখে যে ফুলের যে গর্ভাশয় আছে এরকম, সেই গর্ভাশয়ের ভিতরে অর্ধেক হয়ে যাচ্ছে, হ্রাসমূলক বিভাজন হচ্ছে, মানে 2n থেকে সেটা n এ রূপান্তর হচ্ছে। জবা ফুলের ক্রোমোজোম সংখ্যা মনে করো যে 50টা, 50 থেকে 25টা হচ্ছে কোথায়? সপুষ্পক উদ্ভিদের জনন কোষে। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্ত, এই দুইটা বিজ্ঞানীর নাম, দুই রকম আবিষ্কার। আর এখান থেকে হালকা রিডিং পড়বা এগুলো, এই পৃষ্ঠাটা টোটাল। এবার দিন আমি হচ্ছে আবার পড়াই দেবো এই পৃষ্ঠাটা। আর এই যে এই দুই পৃষ্ঠা কিন্তু টনটনা মুখস্থ, এই কয়টা পেজ, আজকে যা পড়ালাম।
দেখো আমি কিন্তু 40 মিনিটের ভিতরে কোনো রেস্ট নেইনি, 40 মিনিট কিন্তু হয়ে গেছে, আর 35 মিনিট হচ্ছে ক্লাস রেকর্ডিং করছি। সবাই ভালো থাকো, হ্যাঁ। আর কোনো সমস্যা হলে, আর তোমরা যারা মাসের টাকাটা দেওনি, হ্যাঁ, তো একটু দিয়ে দিও প্লিজ, হ্যাঁ। মেসের ভাড়া দিছি তো, আমি মেসে থাকি তো, যা টাকা আয় করি সব মেসের টাকাই দিয়ে দিই, বাপ থেকে টাকা নিইনি। সবাই ভালো থাকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো সরাসরি ইনবক্সে।